বাড়িতে পৌঁছাতে দে শালা। তোর ব্যবস্থা আমি নুসরাত নাসির নিচ্ছি। ইরহাম নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি কি করছি বোন? আমার উপর রাগ করছিস কেন? নুসরাত ইরহামের কাঁধে নিজের চোখ চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করল। তুই কি করেছিস জানিস না শালা? ইরহাম দুপাশে মাথা নাড়ালো, না ভঙ্গিতে বোঝাতে চাইল সে জানে না কি করছে। নুসরাত ইরহামের পিঠে দুটো কিল বসিয়ে দুহাতে জড়িয়ে ধরল। ইরহামের পিঠ জড়িয়ে ধরে ঢুলে ঢুলে সামনের দিকে অগ্রসর হলো। গভীর শোকে আহত প্রাণীর ন্যায় হাঁটলো ইরহামের উপর ভর দিয়ে। হাঁটার ভঙ্গি দেখে মনে হলো এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। চোখের ভিতর পানি টলমল করলো গড়িয়ে পড়ার জন্য। নুসরাত চোখের পাপড়ি ঝাপটালো। চোখের পাপড়ি ঝাপটানোর ফলে জল দ্বারা নিমিশে উধাও হয়ে গেল অক্ষিকোটরে। ইরহাম নুসরাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, এ কাঁদে না, কাঁদে না আমার বুড়ো বাচ্চা। এ কাঁদে না, কাঁদে না। নুসরাত নিজের আবেগ সামলে ইরহামের পিঠে হাত রেখে নাকিস্বরে বলল। আমি কাঁদছি না। দুজন যখন দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে মাঠ ছেড়ে চলে গেল তখন আরশের রাগের বিস্ফোরণ ঘটল মাহাদির উপর। মাহাদির ঠোঁট টিপে হেসে বলে উঠল, যাই বলিস আরস, আমি যদি তোর বউটার দেখা আগে পেতাম, বিশ্বাস কর ভাই, তুই বিয়ে করার আগে আমি কিডন্যাপ করে তোর বউকে বিয়ে করে ফেলতাম। কথা শেষ করে আরশের দিকে চোখ রাখতেই মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সে এটা বলতে চায়নি, মুখ ফসকে বের হয়ে গেছে। ঠোঁট দুটো হাতে চেপে ধরল। উপলব্ধি হলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যতক্ষণে পালানোর চিন্তা মাথায় আসলো ততক্ষণে তার কলার আরশের হাতের মুঠোয় চলে গেছে। আরশ রাগী চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে জিজ্ঞাসা করলো, আমার বউকে বিয়ে করে নিতি? মাহাদি দুপাশে মাথা নাড়ালো, অপরাধীর মতো মুখ বানিয়ে উত্তর দিল। মজা করছিলাম ভাই। আরশ মাহাদির কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কলার ধরা হাত ধীরে ধীরে আরো বেশি জোরালো হলো। দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, কিন্তু আমি তো এটা সিরিয়াস নিয়ে নিছি। এখন কি হবে? বাড়ি ফিরে নুসরাতের কান্নাকাটি শুরু হলো। যেরকম সেরকম কান্না নয়, সোফার মধ্যে মুখ চেপে কান্না। কোনো শব্দ হলো না, সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখলো। ইরহাম সান্ত্বনা দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে নিয়ে বলে উঠল, হয়েছে, আর কান্নাকাটি বন্ধ কর। নুসরাত ইরহামের সান্ত্বনা বাণী কানে তুলল না। নিজের গা থেকে ইরহামের হাত সরিয়ে ঝাড়ি মেরে বলল, তোর পশ্চাৎ দেশে লাথি মেরে এখান থেকে বের করার আগে তুই ভালো ভালো বের হয়ে যা। নুসরাতের কথা ইরহাম কিছু মনে করলো না, ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো। নুসরাতকে একা থাকার সুযোগ করে দিয়ে দোতলায় মমর সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যাবেলা নাসির সাহেব জরুরি তলব দিলেন নুসরাতকে। না চাইতেও নুসরাতকে মুখ ফুলিয়ে উঠে আসতে হলো সেখান থেকে। সোফায় অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখায় মুখে লাল লাল দাগ পড়ে গেছে। চোখগুলো কান্নার জন্য লাল হয়ে টইটুম্বর হয়ে আছে। কারোর সাথে বাক্য ব্যয় করলো না, সবাইকে পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। নাজমিন বেগম নুসরাতকে মুখ ফুলিয়ে চলে যেতে দেখে ইশরাতের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চোখগুলো ওরকম হয়ে আছে কেন? ইশরাত দীর্ঘ শ্বাস ফেললো, ধীরে ধীরে বলে উঠল। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই মুখ ফুলাচ্ছে। নাজমিন বেগম মাথা নাড়ালেন। কিচেনে যেতে যেতে ইশরাতকেও ইশারা করলেন চলে যাওয়ার জন্য। ইশরাত চলে যেতে নিজের ফোন কিচেন কাউন্টার থেকে নিয়ে কল করলেন লিপি বেগমকে। প্রথম রিং হতে কল পিক করে ফেললেন তিনি। নাজমিন বেগম বললেন, হ্যালো আপা। লিপি বেগম নিজেও ঝটপট উত্তর দিলেন, হ্যাঁ আমি তোকে ফোন দিতেই যাচ্ছিলাম, এর মধ্যে দেখি তুই ফোন দিয়ে দিয়েছিস। নাজমিন বেগম কপালে ভাঁজ পড়ল, ঠোঁট টিপে চিন্তিত গলায় শুধালেন। কি হয়েছে আপা? লিপি বেগম উত্তর দিলেন, তেমন কিছু না, আরো একটু রাগ করেছে। লিপি বেগম একটু সময় থেমে শুধালেন। তোর ওখানে কোনো সমস্যা হয়েছে? নাজমিন বেগম হালকা হাতে কপাল টিপে উত্তর দিলেন, আপা, আমার মনে হচ্ছে আরশ আর নুসরাত মিলে কিছু একটা করেছে। লিপি বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠেন, আমারও মনে হচ্ছিল, রাগে হিস হিস করছিল। আমার মাহাদিরও। কথাটা বলতে বলতে থেমে গেলেন। হেলাল সাহেব ওনাকে ডাকছেন পেছন থেকে। লিপি বেগম প্রতি উত্তরে আসছি বললেন। নাজমিন বেগমের উদ্দেশ্যে মলিন গলায় বললেন, তোকে পরে ফোন দিচ্ছি মেজো। আর একটা কাজ করিস, নুসরাতের উপর নজর রাখিস, আর আমি আরশের উপর নজর রাখবো। আমারটার মতিগতি ঠিক লাগছে না, কখন কি করে বসে থাকে তা বলা যায় না। তোর ভাই ডাকছে, পরে কথা বলবো। নাজমিন। নাজমিন বেগম ঠিক আছে বলতে লিপি বেগম তাড়াহুড়ো করে ফোন কেটে দিলেন। মোবাইল হাতে রেখে এভাবে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলেন। আকস্মিক মাথায় আসলো আপা মাহাদির কথা কিছু একটা বলছিলেন। ওর কি হয়েছে?
নাসির মঞ্জিলে আবারও গভীর সভা বসেছে। গভীর সভায় কোনো কথা হচ্ছে না, নিশ্চুপ বসে সবাই প্রহর গুনছে। ইরশাদ ঘড়ির পানে একবার চেয়ে সময় দেখে নিল। সন্ধ্যা 6:50। দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রেখে শুয়ে পড়ল। যা বুঝলো আজ এভাবেই বসে থাকতে হবে। নুসরাত কিছু একটা আঁকাআঁকি করছে A4 সাইজের পেপারে। ইরশাদ উকি দিয়ে দেখতে চাইল তার আগে নুসরাত আতঙ্কিত হাতে লুকিয়ে ফেলল কাগজ নিজের হাতের মুঠোয়। ইরশাদ এক ভ্রু উঁচু করে বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। ওসব কি? নুসরাত না বুঝার ভান করলো, ফিসফিসিয়ে শুধালো। কি সব কি? ইরশাদ কথা বাড়ালো না, চুপটি করে বসে রইল। বাহির থেকে ইন্টারকম বাটনে চাপ দেওয়ার বেল বেজে উঠল। ইরশাদ উঠে দেওয়ালের কাছে গেল। ইন্টারকম হ্যান্ডপিস হাতে নিয়ে কানে লাগাতে জাইনের মোলায়েম কণ্ঠ ভেসে আসলো। ইজ এনিওয়ান লিসেনিং? ইরশাদ মৃদু আওয়াজে উত্তর দিল। জি শুনছি। জাইন গলা খাকারি দিল, মৃদু কণ্ঠে বলল। গেট খুলুন ইশরাত, আমরা দাঁড়িয়ে আছি। ইরশাদ দেয়ালে মাউন্টেড ইন্টারকম হ্যান্ডসেট লাগিয়ে রাখলো। ঠোঁট টিপে কিছু বলার পূর্বে দেখলো নাসির সাহেব আর নুসরাত দুজন একসাথে বসে মোবাইলে কিছু একটা করছে। সে এগিয়ে যেতেই দেখলো দুজন বাড়ির বাইরে সিসি ক্যামেরা চেক করছে। আর একটু কাছে যেতে দেখলো নুসরাত ফিসফিসিয়ে বলছে। আপা এত কম জিনিস নিয়ে এরা কি করতে আসছে? একবার দেখুন, মাত্র 20 প্যাকেট মিষ্টি আর শুধু ফল 4-5 জাতের। এই ঘরে যে এত মানুষ আছে তারা কি জানে না? ইরশাদ পেছন থেকে তেরছা স্বরে বলে উঠল। মাত্র 4টা মানুষ, এত বেশি তো না। নুসরাত বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো, অভিযোগ করার মতো করে বলল। উফ আব্বা, এই মেয়েকে সরান তো। এর জন্য আমি ঠিক মতো মানুষের ব্যাপারে কথাও বলতে পারি না। ইশরাত নুসরাতকে ঠিক করে দিয়ে বলল। ওইটা কথা বলা বলে না, মানুষের পিঠ পিছে তার নামে পরনিন্দা করা বলা হয়। যা, আমরা পরনিন্দাই করলাম। তোর এখানে কি? যা, তোর শ্বশুর আর আব্বার শ্রদ্ধেয় ভাই এসেছেন, তাদের আপ্যায়ন কর যা। ইশরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো, কোমরে এক হাত চেপে ধরে বলল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার একা শ্বশুর নয়, আপনারও শ্বশুর উনি। নুসরাত কাঁধ ঝাঁকালো, অবজ্ঞা করলো ইশরাতের কথা। মৃদু আওয়াজে হাসতে হাসতে বলে উঠল। আপনার শ্রদ্ধেয় শ্বশুর অনেক আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছেন, তাই এই বিয়ে বেশি দিন স্থায়ী হবে না, আর উনিও আমার শ্বশুর থাকবেন না। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। ইশরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো। তাহলে তুই কি আর বিয়ে করবি না? নুসরাত শ্রাক করলো, ঠোঁট কামড়ে হেসে উঠল, ভ্রুক্ষেপহীন গলায় প্রশ্নের পিঠে প্রশ্ন করলো। তোকে বলেছি আমি বিয়ে করব না। নিজের পছন্দ অনুযায়ী একটা হ্যান্ডসাম লাড়কে বিয়ে করব আমি। ইশরাত ভেঙচি কাটলো, নুসরাতের দিকে চেয়ে বিরক্তির সহিত বলল। দেখে নেব, যা একটা বাজি ধরি। আরশ ভাই কাছে রাত তুই আর কাউকে বিয়ে করবি না, আর তুই বিয়ে করতে চাইলেও আরশ ভাই কখনো করতে দিবে না, এটা আমি 100% শিওর। তুই জিতলে আমার কার্ড তোকে 1 সপ্তাহের জন্য দিব, আর আমি জিতলে তোর কার্ড আমাকে 1 সপ্তাহের জন্য দিবি। রাজি? নুসরাত উপর নিচ মাথা দোলালো। নাসির সাহেবের দিকে তাকিয়ে ইশরাত বলল। আব্বু, আপনি সাক্ষী পরে যেন মিথ্যা না বলে। নাসির সাহেব মাথা নাড়ালেন। ইশরাতের হঠাৎ টনক পড়ল, মৃদু লাফ দিয়ে বলে উঠল। আব্বা, গেট খুলতে ভুলে গেছি, জাইন বলেছিল গেট খোলার জন্য। নাসির সাহেব আর নুসরাত নিরুৎসাহিত গলায় একসাথে বলল। তো কি হয়েছে, এখন খুলে দিলেই হয়। ইশরাতকে ঠায় দাঁড় করিয়ে রেখে নাসির সাহেব আর নুসরাত পা মিলিয়ে বের হয়ে গেল লাইব্রেরি রুম থেকে। নুসরাত নাসির সাহেবের সাথে পা মিলিয়ে বের হলো। নাজমিন বেগম ওয়াশরুমে ছিলেন। নুসরাত আর নাসির সাহেবকে হেলে দুলে বাহিরে যেতে দেখে পেছন থেকে ডেকে শুধালেন। বাপ মেয়ের কোথায় যাওয়া হচ্ছে শুনি? নুসরাত দ্রুত পদক্ষেপে বের হতে হতে বলল। আব্বাকে জিজ্ঞেস করো আম্মা। নাজমিন বেগম নাসির সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতে তিনি বললেন। ইসরাতকে জিজ্ঞেস করো। ইরশাদের দিকে ফিরে তাকিয়ে আগে নিষেধাজ্ঞা জারি করলেন। এবার বলিস না তুই অন্য কাউকে জিজ্ঞেস করতে। ইরশাদ অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে সেটা তো আগে বলবে, কাকে কি জিজ্ঞেস করব? নাজমিন বেগম চোখ পাকিয়ে রেখে অতিষ্ঠ ভঙ্গিতে জানতে চাইলেন। কে এসেছে? ইরশাদ হাঁপ ছাড়লো, মোলায়েম কণ্ঠে উত্তর দিল। ওহ, এই ব্যাপার, বড় আব্বু এসেছেন। নাজমিন বেগম ইশরাতের সাথে আর কোনো বাক্য ব্যয় না করে কিচেনের দিকে দৌড় দিলেন। ইশরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ে বললেন। যা, রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর আর মুখে কিছু লাগিয়ে নে, কাজের মহিলার মতো লাগছে তোকে। ইশরাত দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল উপরে। বাড়ির বাহির থেকে মানুষের গমগমে স্বর ভেসে আসলো। নুসরাতেরও কিছু উদ্ভট কথা কানে আসলো। ইশরাতের নিজেকে এসব শোনা থেকে অনেক কষ্টে থামিয়ে রুমে গিয়ে রুম লক করে দিল। কাবার্ড খুলে দাঁড়িয়ে রইল, কি পড়বে ভেবে। পছন্দসই কোনো কিছু না পেয়ে সাদা রঙের একটা থ্রি-পিস বের করে নিয়ে আসলো। সেটাই গায়ে লাগিয়ে কিছুক্ষণ ঢং করলো। তারপর ঝটপট ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে বের হয়ে আসলো। চুল খোপা করে ওড়না গায়ে ঝুলে নিচে দৌড়ালো। নাজমিন বেগমের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্যে। নিকোষ কালো অন্ধকারে ডুবেছে রজনী।
ডুপ্লেক্স বাড়িটার বাহির ঝমকালো আলোয় সুসজ্জিত। গেট খুলে যেতেই প্রথমে বাড়ির ভেতর পা রাখলেন সৈয়দ হেলাল আহমেদ। নাসির সাহেব হাসি হাসি মুখে এগিয়ে এসে বিনয়ী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম বড় ভাই। আপনি এখানে আসায় আমি অনেক বেশি খুশি হয়েছি। হেলাল সাহেব কাঠখট্টা গলায় নাসির সাহেবের হাসি মুখে পানি ঢেলে বললেন, আমি এখনো কারো ভাই হয়ে আসিনি। আমি আমার ছেলের শ্বশুর বাড়ি এসেছি, তাই কথা মনে রেখে আপ্যায়ন করলে ভালো হয়। নুসরাত নাসির সাহেবকে ঠেলে সরিয়ে দিল দূরে। নিজে ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে সামনে এসে ঠাট্টা করে বলল, ইসরাতের শ্বশুর আঙ্কেল, ছেলের শ্বশুর বাড়ি প্রথমবার আসলেন, এই সামান্য জিনিস নিয়ে আসলেন, এটা কি একটু বেশি কঞ্জুসি হয়ে গেল না? জাহিদ নুসরাতকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শালিকা, আমি তো ভুলে গিয়েছিলাম এই বাড়িতে আপনার মতো একজন ভয়ঙ্কর খাদক আছে। আশা করি ভবিষ্যতে এরকম ভুল আর হবে না। নুসরাত হাসলো। জাইনের কথায় কোনো প্রত্যুত্তর করলো না। জাইন মনে করলো তার কথায় নুসরাত দমে গেছে, কিন্তু সে যে অন্য মতলব মাথায় আটছে তা ধারণা করতে পারলো না। জাইন বাড়ির ভেতর পা রাখতে নুসরাত পেছন থেকে ডাক দিল। পিছু ফিরে চাইতে নুসরাত জাইনের শার্টের দিকে ইশারা করে বলল, কালো শার্টে ভালো লাগছে আপনাকে, হাড্ডি ভাঙার ডক্টর। জাইন নিজের চওড়া কাঁধ ঘুরিয়ে এমনভাবে ভিতরে প্রবেশ করলো যেন নুসরাতের কথা তার কানেই যায়নি। ধীরে ধীরে বাড়ির কর্তারা ভেতরে ঢুকতে ঢুকতে আলিঙ্গন করলেন নুসরাতের সাথে। দুজনেই মাথায় হাত বুলিয়ে দিয়ে নুসরাতের কপালে চুমু খেলেন। নাসির সাহেব, সোহেব আর সোহেদের সাথে আলিঙ্গন করে ততক্ষণে ভেতরে প্রবেশ করেছেন। বাড়ির দুজন কর্তীরা সবাই এসে গিয়েছে। ঝর্ণা বেগমের সাথে নুসরাত যখন কুশল বিনিময় করায় ব্যস্ত ছিল, তখন লিপি বেগম এসে জড়িয়ে ধরলেন তাকে। নুসরাত নিজেও জড়িয়ে ধরল হালকা ঝুঁকে লিপি বেগমকে। লিপি বেগমের পেছনে চোখ পড়তেই হুডি পরা টান টান হয়ে দাঁড়ানো আরশকে দেখলো। কপালের একপাশে প্লাস্টার লাগানো, তার দিকে ভ্রুকুঞ্চিত করে চেয়ে আছে লোকটা। নুসরাতের পলিশ কপালে ভাঁজ পড়লো। সামান্য ভ্রুকুঞ্চিত করে আরশের চোখে চোখ রেখে সরে আসলো। লিপি বেগম প্রশ্ন করলেন, আমাদের বাড়িতে আসো না কেন তুমি? নুসরাত চোখ সরিয়ে নিয়ে আসলো। অপ্রস্তুত হেসে মৃদুস্বরে বলল, জি আসবো। লিপি বেগম গালে কপালে সূক্ষ্ম চুমুকে সামনে চলে যেতে আরো শেষে দাঁড়ালো নুসরাতের সামনে। কিছু বুঝে ওঠার আগে গ্রীবা সামান্য বাকিয়ে নুসরাতের কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। গম্ভীর গলায় শুধালো, বেইমান কি সবাইকে ফ্রিতে চুমু আর হাক দিছেন? নুসরাত নিজের হাত দিয়ে আরশকে ঠেলে দূরে সরাতে চাইলো। আরশ সরল না, আরো এগিয়ে আসলো তার সন্নিকটে। এক হাত দিয়ে নুসরাতের মাথা শক্ত করে নিজের বুকে ডান পাশে চেপে ধরল। মৃদু আওয়াজ মুখ দিয়ে বের করে বলল, হা হা, সবাইকে চুমু দিচ্ছেন? আমাকে তো আর চুমু দিবেন না, তাই আমাকে জড়িয়ে ধরুন। নাকি জড়িয়ে ধরতে আপনার সমস্যা হবে বেইমান? নুসরাত আরশের হাতের নিচ দিয়ে বের হয়ে যেতে চাইল। আরশ অন্য হাত দিয়ে শক্ত করে তার পৃষ্ঠদেশ চিপে ধরল। বিরক্তিতে পরিপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, এরকম ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নাহলে পুরো 1 ঘন্টা আপনার মাথা বুকে চেপে ধরে এভাবে তার করে রাখবো। নুসরাত আরশের সাথে কথা বাড়ালো না, শান্ত হয়ে স্থির দাঁড়িয়ে রইল। কোনো প্রকার মুচড়ামুচড়ি করলো না। নুসরাতকে নড়তে না দেখে আরশে শক্ত করে ধরে রাখার হাত শিথিল হয়ে আসলো। নুসরাত সুযোগের সদ্ব্যবহার করলো। আলগোছে আরশের বাহুবন্ধনী থেকে বের হতে হতে হাত দিয়ে খামচে ধরলো সুঠামদেহী পুরুষটার বুকের বাঁ পাশ। ঘা কাঁচা থাকায় খামচে ধরতে মুখের বিকৃতি ঘটলো। তার দাঁতে দাঁত চেপে ধরে মুখ স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করলো। তবুও মুখ দিয়ে ব্যথাতুর আর্তনাদ বের হয়ে আসলো। নুসরাত আরশের চোখে চোখ রেখে মৃদু আওয়াজে আদেশ দিল, হুডি খুলুন। আরও শুধালো। নুসরাত নির্লজ্জের মতো হাসলো। আরশের কাছে এগিয়ে এসে বিনয়ের সহিত বলে উঠল, আপনার পুরুষালী খাঁজ কাটা বডি দেখবো, সমস্যা আছে নাকি? লজ্জা পাচ্ছেন বেয়াই? আরশ চোখাচোখে তাকে একটা হুডি খুলে ফেললো। পরনের সাদা স্যান্ডো গেঞ্জিটাতে কিছুটা রক্তের দাগ লেগেছে। নুসরাত সেদিকে ইশারা করে আরশের উদ্দেশ্যে বলল, এবার শুধু রক্ত বের করেছি, পরের বার আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। আরশ নিজেও হাসলো। হুডি গায়ে চাপিয়ে নুসরাতকে শক্ত হাতে চেপে ধরলো নিজের সাথে। নুসরাত হাত দিয়ে আঘাত করতে যাবে আরশের মুখের মধ্যে। আরশ নিজের এক হাত দিয়ে নুসরাতের দুহাত মুচড়ে নিয়ে পিঠে চেপে ধরলো। মাথা সামান্য কাত করে গা হিম করা শীতল কণ্ঠে বলল, কি করবেন করুন, আমি একটু দেখি মিসেস। নুসরাত দাঁতে দাঁত চাপলো। নিজের অপারগতায় নিজেকে ধিক্কার করলো। সেইক্ষণে সেখানে এসে উপস্থিত হলো মাহাদি। দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বুঝতে চাইলো এদের মধ্যে হচ্ছেটা কি। যখন কিছু বুঝলো না তখন পেছন থেকে ডেকে উঠল, নুসরাত। নুসরাত হালকা কাত হয়ে গেটের দিকে চোখ ফেলতে মাহাদিকে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলো। মাহাদির নাকে প্লাস্টার লাগানো, কপালে সাদা ব্যান্ডেজ, এমনকি হাতে ব্যান্ডেজ করে গলার সাথে তা ঝুলানো। নুসরাত সরু চোখে মাহাদিকে আর আরশকে অবলোকন করে কিছু বলতে নিবে, তখনই কানে ভেসে এলো আরশের ধমকানো গলার স্বর, নুসরাত কি ভাবি বল।
নুসরাত আরশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, চোখ দিয়ে সাবধান করলো স্পর্শ করার চেষ্টা না করতে। আরশ নুসরাতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবজ্ঞা করে কোমর ধরে টেনে এনে আবারও নিজের সাথে চেপে ধরলো। আরশের থেকে চোখ ফিরিয়ে নিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো মাহাদিকে। আপনার কপালের আর হাতের এই অবস্থা কেন? আরশ নুসরাতের মুখ শক্ত হাতে টেনে আনলো নিজের দিকে, কণ্ঠ নিচে নামিয়ে ফিসফিসিয়ে বলে উঠল। ওর এই অবস্থা নিয়ে আপনার চিন্তা না করলে চলবে মিসেস। এখন শুধু আপনি আপনার চিন্তা করুন। পিনপত নীরবতা বিরাজমান নাসির মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আছে, সবার মধ্যে বসে আছে জাইন। বর্তমানের কেন্দ্রবিন্দু সে হলেও বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে, না চাইতে অক্ষিপর সেদিক থেকে ফিরে আসছে না সবার। নুসরাত মুখের মধ্যে আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো, চোখের চশমার ভেতর থেকে উকি দেওয়া মেলি চোখ আকারে ছোট ছোট করে কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইলো। কি? আমার দিকে ওরকম করে তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের মতো মানুষ, আমি কোনো ভিন গ্রহের প্রাণী না। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। শুভ্র মুখখানা ইতিমধ্যে রক্তে লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছে। আরশকে কিছু আরও সেসবে থোড়াই পাত্তা দিল না, চুপচাপ বসে হাতের মোবাইল স্ক্রলে মগ্ন হলো। লিপি বেগম এবার নিজ উদ্যোগে কথা বলতে গেলেন, গলা খাকারি দিয়ে ডেকে উঠলেন। নুসরাত, নুসরাত ভ্রুকুঞ্চিত করলো সামান্য, নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, মুখ নাড়াতে নাড়াতে উত্তর দিল। জি বড়াম্মু। লিপি বেগম মৃদু হেসে বললেন। পা নামিয়ে বসো বাবা, বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে নিল, মৃদু হেসে পায়ের উপর থেকে পা নামিয়ে নিয়ে বসলো। ইশরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রুহিনী বেগম। আরশ জাইনের পাশ থেকে উঠে এসে বসলো নুসরাতের পাশে। হেলাল সাহেব একবার তারা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলে। নুসরাতের পাশে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসেছিল মাহাদি। আরশের তা সহ্য হলো না, মাহাদিকে নুসরাতের পাশ থেকে গা দিয়ে ধাক্কা দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। ওর সাথে কি মধু লাগানো যে সব সময় ওর সাথে মৌমাছির মতো লেগে বসতে হয়? মাহাদি ফেল করে চেয়ে রইল, অতঃপর কোনরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল। গুনে গুনে 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তেই অক্ষিকোটরে ভাসলো পা স্লিপ কেটে ধূপ করে মেঝেতে পড়ে যাওয়া মমকে। নাদুস নুদুস সবাই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারলো না মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতে ইরহাম সাহায্য করলো। ইরহাম টেনে তুলে দাঁড় করাতে নাক ফুলে কিছু একটা বলল মেয়েটা তাকে। মাহাদি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো। এই মেয়ের পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? মেজ হতে রাস্তায় কাদায় সব জায়গায় পড়তে হবে, তাও আমার সামনে স্ট্রেন্স। ইশরাত সবার উদ্দেশ্যে সালাম দিতে সোহেব সাহেব উঠে এসে কপালে চুমুখে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে মাথার চারিপাশে ঘুরিয়ে দিয়ে নজর কাটলেন। ঝর্ণার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন, বুয়াকে দিয়ে দাও। সোহেব সাহেব হেসে বসলেন গিয়ে আবার নিজের জায়গায়। সোহেদ উঠে এসে ইশরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর কপালে সূক্ষ্ম চুমুখে মৃদু আওয়াজে বললেন, পিটি লাগছে আপনাকে আম্মা? ইশরাত মৃদু হাসলো। সোহেদ সাহেব নিজের জায়গায় বসার আগে ইশরাতকে জাইনের কাছে বসিয়ে দিলেন। নাজমিন বেগম কিচেন থেকে ঘাম মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাতকে ফিসফিস করে বললেন, এসির পাওয়ার কমা। নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে উঠলেন, আসল কথায় আসা যাক, যখন সবকিছু নতুনভাবে শুরু হচ্ছে তাহলে নতুনভাবে পরিচিত হই। নাসির সাহেব উপর নিচ মাথা নাড়লেন। হেলাল সাহেব ইশারা করলেন শোয়েব সাহেব আর সোহেদের দিকে। ওরা দুজন আমার ছোট ভাই আর ওদের স্ত্রী, এবং উনি আমার ফুপি। উনি আমার স্ত্রী, ও আমার বড় ছেলে আর ও ছোট ছেলে। ইরহামের দিকে ইশারা করতে ইরহাম কথা কেটে দিয়ে বলে উঠল, আমি মেয়ে পক্ষ। হেলাল সাহেব মমো আর আহানের দিকে আঙ্গুল তাক করতে দুজন একসাথে বলে উঠল। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন, উনি আমার স্ত্রী, এই আমার বড় মেয়ে আর ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলে ওই 2 জন, আর ও আমার বোনের মেয়ে। হেলাল সাহেব মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বললেন। সুন্দর পরিবার আপনাদের। নাসির সাহেব হাসি মুখে বললেন, জি, আপনাদেরও। এবার আসা যাক রীতিনীতিতে। একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরাও মেয়ে দেখব। হেলাল সাহেবের কথায় নাসির সাহেব মাথা নাড়লেন। হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত ও কুচকে রক্তটা কণ্ঠে জানতে চাইল। কেন? সুফি খাতুন শুধালেন, কি কেন? নুসরাত তাচ্ছিল্য করে বলে উঠল। মেয়ে কেন হেঁটে দেখাবে? শোয়েব সাহেব নুসরাতের উদ্দেশ্যে বললেন। এটাই নিয়ম আম্মু। নুসরাত চোখ সরু করে জিজ্ঞাসা করলো, কে তৈরি করেছে নিয়ম? নাজমিন বেগম চোখ রাঙালেন, মৃদুস্বরে ধমকে বললেন, চুপ, একদম চুপ।
এত প্রশ্ন কিসের? নুসরাত সেসবে পাত্তা দিল না, সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্তি নিয়ে বলে উঠলেন। সমাজের তৈরি নিয়ম। নুসরাত পরপর প্রশ্ন ছুড়ল। সমাজ কাদের তৈরি? নাজবিন বেগম দাঁতে দাঁত চেপে ডেকে উঠলেন। নুসরাত। নুসরাত ফিরে তাকালেন না নাজবিন বেগমের দিকে। লিপি বেগম হেসে উত্তর দিলেন। তুমি জানো না? নুসরাত কপালে ভাঁজ ফেলে হাসলো একগাল ফুটলিয়ে। প্রশ্নাতীত চোখে তখনও তাকে ইশারা করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরশের গম্ভীর স্বর ভেসে এলো। আমাদের। নুসরাত চোখের চশমা ঠিক করে নিয়ে নড়ে চড়ে বসলো। নাজবিন বেগম নুসরাতের মুখের ভাব দেখে তার মনোভাব ধরে ফেললেন, তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন। আর একটা কথা না। ইশরাত, উঠে দাঁড়াও। ইশরাত নিজের জায়গা থেকে নড়ল না। জাইনও ইশারা করলো চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। উঠে দাঁড়াচ্ছে না কেন? শুনতে পাসনি কি বললাম? ইশরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে, জাইন হাত চেপে ধরল। গম্ভীর গলায় বলল। প্রয়োজন নেই হেঁটে দেখানোর। ও তেরা হোক, বাঁকা হোক, টাক হোক, ল্যাংড়া হোক, রোগা হোক, ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তাই হাঁটারও কোনো প্রয়োজন আমি দেখছি না। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল। প্রয়োজন আছে। সুফি খাতুন না বুঝে নুসরাতের কথায় সহমত পোষণ করলেন, বলে উঠেন। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আছে, উঠে দাঁড়াও। নুসরাত হাসলো। ইসরাত উঠে দাঁড়াতে যাবে, নুসরাত হাত তুলে বাধা দিল। চোখ ছোট ছোট করে হেসে ফেললো, তারপর বলল। তো কে বলেছে উঠে দাঁড়াতে? আমি তো জাইন ভাইয়াকে হেঁটে দেখাতে বলছি। নাজমিন বেগম মাথায় হাত চাপলেন। তিনি জানতেন এই মেয়ে এই ধান্দা আটছে নিজের মস্তিষ্কে, তাই তিনি বাদে সকলে একসাথে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন। কি? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল। জাইনকে চোখ দিয়ে ইশারা করলো উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন। মাথা ঠিক আছে তোর? নুসরাত ঠোঁট চেপে উপর নিচ মাথা নাড়ালো। হেলাল সাহেব কিছু বলতে নিবেন, আরশ গমগমে স্বরে বলতে লাগলো। সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক আর ইসরাত হেঁটে দেখাক, একজন দেখালে হয়, এতে আমি খারাপ কিছু দেখছি না। লিপি বেগম দ্বিমত পোষণ করে বললেন। এরকম হয় না। নুসরাত ভোলা ভালা চেহারা বানিয়ে বলে উঠল। এই তো আপনারা বললেন সমাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন বলছেন এরকম হয় না? হেলাল সাহেব বললেন। মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত হেলাল সাহেবের থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল। ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইশরাত আর জাইন দুজনেই উঠে দাঁড়ালো। একজনে আরেকজনের পানে চেয়ে এপাশ থেকে ওপাশ হেঁটে দেখালো। হেলাল সাহেবের ব্যাপারটা মন মতো না হয় ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে বললেন। মেয়ের চুল দেখাও। নুসরাত তাচ্ছিল্যের সুরে বলল। আবার ছেলের চুলগুলো দেখুন তো ভালো করে, টেনে টুনে দেখে নেবেন কিন্তু চুলগুলো আসল নাকি নকল। আসল হলে একটু জোরে টান দিবেন, কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইশরাতকে আবার টাকলা জামাই নিয়ে থাকতে হবে। নাসির সাহেব নুসরাতের কথায় উপর নিচ মাথা নাড়ালেন। নাজবিন বেগম কটমটিয়ে বললেন। নুসরাত। নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো, নাকের পাটা ফুলিয়ে বলে উঠল। কি হয়েছে? নুসরাত নুসরাত বলে চিৎকার কেন করছো? কিছু বললে বলো, না হয় আমার কাজ আছে, বাধা দিও না। হেলাল সাহেব এবার তেজি কণ্ঠে বললেন। মেয়ে রান্না জানে? নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে জিজ্ঞাসা করলো। ছেলে রান্না জানে? হেলাল সাহেব চোখ উল্টে নিলেন, ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন। ছেলে রান্না জানে? না জানা দিয়ে তোমার কাজ কি? নুসরাত শ্বাস ফেললো, খোপা খুলে যাওয়া তা আবার বান করতে করতে উত্তর দিল। মেয়ের রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাজ কি? মেয়ে কি ঘরের কাজ জানে? ছেলে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন, তারপর শ্বাস ফেলে বলে উঠলেন। আমার মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে মানুষ দেখে না। নুসরাত হালকা হেসে বলে উঠল। আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষের মহিলাদের কাজের বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখছি না, ঠিক না আব্বা? নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন, উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন। মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শেখাবেন। নুসরাত হাসি হাসি মুখে হেলাল সাহেবের দিকে চোখে চোখ রেখে বলল। আপনার ছোট ছেলেকেও বুঝিয়ে বলবেন, অপরিচিত মানুষের এত কাজ ঘেঁষে বসা ঠিক না। আপনাকে দেখে আদবই মনে হচ্ছে, তাই পরের বার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা ভালোভাবে শিখিয়ে নিয়ে আসবেন। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিতে ভ্রু কুচকালেন পৌর লোকটা। নুসরাত লোকটাকে এমন করতে দেখে একটা মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকিয়ে দিল। নিজাম শিকদারের মুখে মৃদু কণ্ঠে বলল। এত চিন্তা করছো কেন তুমি? টুপটাপ খেয়ে নেবো মিষ্টি, তা না করে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো। একটা কথা শোনো, 2 দিন পর এমনি কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দিয়ে কবরে যাও। এক ঠ্যাং তো এমনিতেই কবরে। নিজাম শিকদার মুখের ভেতরে ঢোকানো মিষ্টিটাকে ঢোক গিললেন, মুখের বিকৃতি ঘটিয়ে জিজ্ঞাসা করলেন।
কি এমন কাজ সম্পাদনা করেছো যে মিষ্টি বেলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত হাসলো, গা দুলিয়ে হেঁটে গিয়ে সোফায় আরাম করে বসলো, মৃদু আওয়াজে বলে উঠল, আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো, না হলে সুখবর জানার কোনো দরকার নেই। নিজাম শিকদার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকার নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন। সৌরভ বিরক্তি কণ্ঠে বলল, আমার দাদার থেকে টাকা নিতে তোর লজ্জা লাগছে না? নুসরাত নির্দ্বিধায় উত্তর দিল। না, মোটেও লাগছে না। সৌরভ শব্দ করে শ্বাস ফেলল, ইশারায় বলল, কি হয়েছে বলার জন্য নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল, মেহমান আসলে তোমরা খেতে দাও না? আমাকে আগে আপ্যায়ন করো, তারপর বলবো। সৌরভী নুসরাতের গোড়ামিতে বিরক্ত হলো, রাগী চোখে চেয়ে যখন উঠতে যাবে নুসরাত থামিয়ে দিল, হাত দিয়ে ইশারা করলো বসে যাওয়ার জন্যে। ব্যগ্র স্বরে বলে উঠল, আমার জন্য সুখবর, কিন্তু তোর দাদার জন্য শোক খবর, তাই নিজেকে রেডি করে নিতে বল। নিজাম শিকদার নুসরাতের হেয়ালিতে অস্থির হয়ে উঠলেন, মৃদু আওয়াজে সৌরভীর উদ্দেশ্যে বললেন, আমার বিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বলো কে। সৌরভী দৌড়ে উঠে আসলো, হাত দিয়ে নিজাম শিকদারের পিঠে হাত বুলিয়ে দিয়ে ফেসফেসে কণ্ঠে শুধায়, বলবি তুই? নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সৌরভীর কথা। সে তার মর্জির মালিক, কেউ তার উপর কর্তৃত্ব জাহির করতে পারে না, তাই নৈশব্দে অনেকক্ষণ বসে থাকলো। দেখে বোঝা গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। সৌরভী শক্ত কণ্ঠে ডেকে উঠল, নুসরাত। নুসরাত আরাম করে বসে রইল, হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজে আওড়ায়, একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাইন আর ইশরাতের বিয়ে ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে। নিজাম শিকদার মুখ পাংশুটে বানিয়ে চেয়ে রইলেন। নুসরাত মৃদু আওয়াজে বলে উঠল, তুমি লেট করে গিয়েছো বুড়ো হ্যান্ডসাম। জাইন আর ইশরাতের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। নিজাম শিকদার আনমনে জিজ্ঞাসা করলেন, কবে? নুসরাত দীর্ঘ শ্বাস ফেলল, ঈষৎ ঢিলে হওয়া কণ্ঠে বলে উঠল, সাল 2012, মাস জুলাই, তারিখ 20, দিন শুক্রবার। সৌরভী ব্যঙ্গ করে বলে উঠল, তারেক দেখি খুব ভালোই মনে রেখেছিস। নুসরাতের মুখ ফসকে বের হয়ে আসলো, আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাধা নাকি? কথাটা বলেই মুখ চেপে ধরলো, এক পলক সৌরভীর দিকে চোখ বোলালো। মেয়েটা তার দিকে তেসরা চোখে চেয়ে আছে। নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো, নিজাম শিকদারের শোকাহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো, হাত দিয়ে প্লেন ওড়ার মতো দেখিয়ে বলল, তোমার কোকিলা সুরি ভো হয়ে গেছে, নতুন কাউকে খুঁজে বের করো, কারণ কোকিলা সুরি এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামের ঘুম হবে। তারপর আবারও হেসে বলে উঠল, কিভাবে আরামের ঘুম হবে? তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে। নিজাম শিকদার নুসরাতের দিকে কিতকাল চেয়ে মৃদু আওয়াজে সুধান, ঠাট্টা করছো আমাকে নিয়ে? নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আগে পিছু ফিরে আওড়ালো, সে সাহস আছে আমার? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে, টেবিলে এখনো তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢুকাচ্ছে। ইশরাতকে ইরহাম ইশারা করে মুখে খাবার গিলে নিয়ে শুধালো, আবি সালামি কত দিয়েছে? ইশরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে হাসলো, অনেকগুলো খাম দিয়েছেন সৈয়দ বাড়ি সবাই দেখতে এসে ঠোঁট কামড়ে হেসে খামগুলো রাখলো সবার মাঝখানে। খাম খুলতে খুলতে উত্তর দিল, এখনো জানি না, খুলে দেখি কত দিয়েছেন সবাই। সবার খামের উপর যার যার নাম লেখা। প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষে খাম খোলা হলো, সেখান থেকে বের হয়ে আসলো 10,000 টাকা। সোহেব সাহেব আর ঝর্ণা বেগমের খাম থেকে বের হয়ে আসলো 7,000 টাকা। সোহেদ সাহেব আর রোহিণী বেগমের খাম থেকে বের হয়ে আসলো 12,000 টাকা। নুসরাত কিয়ৎকাল বড় বড় চোখে টাকার দিকে চেয়ে বলল, বড়লোকস মানুষজন। সবাই হাসলো, টাকাগুলো একত্রিত করলো। হঠাৎ জাইন লেখা একটা খামে আহানের চোখ আটকালো, মমকে ইশারা করতে সেই খাম হাতে নিল সে, সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্যে হামলে পড়লো সবাই। নুসরাত থাবা মেরে খামটা নিজের কাছে নিয়ে আসলো এক প্রকার উড়িয়ে। ইশরাতের দিকে তাকে ইশারায় জানতে চাইলো খুলবে নাকি খুলবে না। ইশরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই খাম খোলা হলো, সেখান থেকে টাকা বের হয়ে আসলো না, জাইনের লেখা একটা নেকলেস আর একটা চিঠি বের হলো। নুসরাত চিঠিটা ইশরাতের হাতের মুঠোয় দিয়ে দিল। মনে মনে ইচ্ছে জাগলো জানার কি লিখেছে বেটা, কিন্তু নিজের ইচ্ছে দাফন করে ঠোঁট চেপে নীরব হয়ে বসে রইল। ইশরাত চিঠিটা খুলতে টানা টানা হাতের কিছু লেখা ভাসলো অক্ষিকোটরে। প্রথমে বড় বড় অক্ষরে লেখা, প্রিয় সহধর্মিনী, আমার লেখার হাত জঘন্য আমি জানি, তাই আমার লেখা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এই চিঠিটা আপনাকে লিখেছি এই জন্য যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টোপাল্টা কথা বলবেন, তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি একটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আপনার মনে প্রশ্ন জাগছে, চাইলেই আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম,
কিন্তু এভাবে কেন? হয়তো জাগতেই পারে। আমি লজ্জার সাথেই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোর কোনোটাই আমার কাছে নেই। তাই আমার এই গাফিলতি আপনি নির্দ্বিধায় ক্ষমার চোখে দেখবেন। প্রীতি, আপনার প্রিয়। ইশরাত চিঠি পড়ে মুচকি হাসি দিল। নুসরাত আর ইরহাম চোখাচোখি করলো। তারপর দুজনের শুরু হলো ইশরাতকে নিয়ে ঠাট্টা করা। দুজনেই ঠোঁট হাত চেপে হিহি করে হেসে উঠল। ইরহাম মৃদু আওয়াজে বলল, আজ একটা চিঠি পাই না বলে এরকম ঠোঁট হাত চেপে হাসতে পারি না। নুসরাত কিছু বলার পূর্বেই ইরহামের মোবাইলে কল আসলো। তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে চুপ দেখালো। সবাই চুপ হতে কল পিক করে কানে ধরলো ইরহাম। ওপাশের কথা শুনে মুখ কালো করলো। শঙ্কিত গলায় বলল, আসি ভাই। ফোনটা পকেটে পুরে নাসির মঞ্জিল থেকে দ্রুত পদক্ষেপে বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বে ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল, বিড়বিড় করে আওড়ালো, আজ মনে হয় আর বাঁচব না। সাদা সাদা মেঘের থোকা নীল দিগন্তে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে। বাহিরে মেঘের আনাগোনা চললেও পরিবেশ আগের ন্যায় গরম। ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে তারও দ্বিগুণ স্তরে গরম হচ্ছে। সেই গরম এসে ভর করেছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসিরের উপর। বিরক্তিতে মুখ ঠোঁট কুঁচকে বসে আছে সে। সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে। নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি। নুসরাতের এমন ক্ষিপ্ত চাহনি বা কেন তার দিকে। কাচুমাচু ভঙ্গিতে যখন বসেছিল আহান, তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে, পর এরকম গাদার মতো এই রসায়ন কেমিস্ট্রির দিকে তাকিয়ে আছিস কেন? আহান নুসরাতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বলে উঠল, রসায়ন কেমিস্ট্রি কি বলবে একটা বলো। আহান কথা শেষ করতে তার কানে ভেসে আসলো দাঁত দিয়ে কটমট করা শব্দ। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে ভেবে জিহবা কাটলো। তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো। মনে মনে ভাবলো, কোন ঠাটা এসে পড়েছে আপের উপর যে তাকে রাক্ষস মহিলার কাছে পড়তে রেখে গিয়েছে। তার বাপকেও বলিহারি। পড়াশোনার জন্য এদের কাছে পাঠাতে হলো। ইরহাম ভাইয়ের কাছে পাঠালে কি এমন হতো? নিজে জিভ কাটলো। আবার দুপাশে মাথা দোলাতে দোলাতে নিজেকে সূত্রে মিনমিনে কণ্ঠে বলে ওঠে, ইরহাম ভাই কিছু পারে নাকি? নুসরাত মোবাইলে এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল, একাদশ অধ্যায় বের কর। আহান একাদশ অধ্যায় বের করলো। নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তুমি জানো এই অধ্যায়ে কি আছে? নুসরাত সামান্য চোখ ঘোরালো আহানের দিকে। নিজের মেয়েলি চোখগুলো দিয়ে ইশারা করলো পড়া শুরু করতে। আহান মিনমিন করে নুসরাত জানে নাকি জানে না তা জানার জন্য শুধালো, একাদশ অধ্যায়ের নাম কি? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল, খনিজ সম্পদ, জীবাশ্ম। হয়েছে, এবার পড়া শুরু কর। আহানের এতেও হলো না। নুসরাতের পানে গোল গোল চোখে চেয়ে জানতে চাইল, তোমার এইসব মনে আছে কিভাবে আপু? তোর মতো মাথা মোটা পেয়েছিস? আমি নুসরাত নাসির যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না। আহান নুসরাতের কথায় ভেঙচি কাটলো। অতঃপর বই পড়ায় মনোযোগী হতে বইয়ের পাতা উল্টালো। শুধু কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে। তাই নুসরাতকে প্রশ্ন করতে তৎপর হয়। কলম মুখে ঢুকিয়ে চোখের গোল চশমা জোড়া নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করলো, হাইড্রোকার্বন কি? নুসরাত মোবাইলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। এবার তুই পড় আমার বাপ, না হয় আমি লাঠি দিয়া তোরে পিডামো। আহান নুসরাতের উপর বিরক্ত হয়ে বই দেখতে ব্যস্ত হলো। অ্যালকিনের রাসায়নিক ধর্মের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বের করে একটুক্ষণ চোখ বুলালো। সব তার ছোট মাথার দুহাত উপর দিয়ে চলে গেল। নুসরাতের পানি চেয়ে শুধালো, এখানে ইথেনের সাথে পানি কেন যোগ করলো? অন্য কিছু তো ব্যবহার করতে পারতো। নুসরাত মোবাইল হাত থেকে ফেলার মতো ছুঁড়ে ফেললো রিডিং টেবিলে। আহান কেঁপে উঠল সেই শব্দে। নুসরাতের দিকে তাকাতে রেগে আগুন হওয়া লাল মুখ তার অক্ষিপটে ভাসলো। কিছু বুঝে ওঠার আগে নুসরাত এক হাতে আহানের ঘাড় চেপে ধরে টেবিলের মধ্যে কয়েকটা লাগিয়ে দিল। রাগে হিস করতে করতে বলে উঠল, আইনস্টাইনের বাচ্চা, এত প্রশ্ন আসে তোর কোথা থেকে রে? বইয়ে যা দিয়েছে তা পড়বি, তা না করে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিস। এবার মুখ বন্ধ করার নাম নেই না? হ্যাঁ, এই সমস্যা কি তোর? পড়তে আসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে আসছিস? নুসরাত আহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা মতো কয়েকটা ধোলাই দেওয়ার জন্য বিছানা ঝাড়ু খোঁজ করতে লাগলো। অক্ষিকটর ঘুরিয়ে নুসরাতের হাতে মার খাওয়ার ভয়ে ততক্ষণে রুম থেকে বই নিয়ে পালিয়েছে। আর নুসরাত পিছু ফিরে আহান আছে কি নেই তা দেখার প্রয়োজন বোধ করলো না। অগোছালো হাতে পুরো রুমে জুড়ে ঝাড়ু খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিস নাগালে না পেয়ে ধূপ করে শুয়ে পড়লো বিছানার উপর। চোখ বন্ধ করে গালি দিল ঝাড়ুর উদ্দেশ্যে, ভালের ঝাড়ু, প্রয়োজনের সময় কোন চিপায় ঢুকে থাকে কে জানে।
চোখ খুলে পাশ ফিরতে আহানকে দরজা দিয়ে উকি দিতে দেখলো নুসরাত। তীক্ষ্ণ চোখে তাকিয়ে সাবধান করলো। নিউটনের বাচ্চা, হাতের কাছে পেয়ে নেই তোকে ডেমোক্রিটাসের অ্যাটম বানাবো আমি। ইশরাত রুমে প্রবেশ করতে তার পিছু পিছু এসে রুমে প্রবেশ করলো আহান। এতক্ষণ ভয়ে রুমে প্রবেশ করেনি। ইশরাতের সমান হওয়া ধরুন সামনে কিছু না দেখায় উকি দেয় পেছন থেকে। চোখে ভাসে বিছানায় ঝুলে শুয়ে থাকা নুসরাতকে। ইশরাত রুমের বেহাল অবস্থা থেকে তা গুছিয়ে রাখতে রাখতে শুধায়, আহানকে মেরেছিস কেন? নুসরাত আর চোখে তাকায় ইশরাতের পেছনে। আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে উঠে দাঁড়ায়। ব্যাঙের ন্যায় লাফিয়ে লাফিয়ে এসে আহানকে ধরতে যাবে ইশরাত দু হাতে দূরে ঠেলে দিল নুসরাতকে। চোখ দিয়ে শাসালো সামনে পা না বাড়ানোর জন্যে। নুসরাত থোড়ায় পাত্তা দিল। অনীহা নিয়ে আবার এগিয়ে আসতে নিবে ইশরাত শক্ত কণ্ঠে বলল, নুসরাত, মার খাবি। নুসরাত নিজেও ইশরাতকে ভেঙিয়ে বলে উঠল। নুসরাত, মায়ের খাবি? পর মুহূর্তে নুসরাত চিরচির করে উঠল। খ্যাপা ষাঁড়ের মতো গর্জে উঠে বলল, কি নুসরাত? জানিস কি জিজ্ঞেস করে আমায়? ইথিনের সাথে পানি যোগ না করে অন্য কিছু যোগ করলো না কেন? মানে যা তা বললেই হলো। চাচার একমাত্র ছাও না হলে আজের কাম তামাম করে দিতাম, শালা খবিস কোথাকার। আহান মুখ কাচুমাচু করে ইশরাতের পেছনে দাঁড়িয়ে রইল। একটা বাক্য বের করলো না মুখ দিয়ে। পাছে না নুসরাত ওয়াশরুমে জুতা দিয়ে তার পিটাই করে। তার এসব চিন্তার ভেতর ইশরাতের কণ্ঠ ভেসে এলো কানে। তো করতেই পারে, পড়তে এসেছে, প্রশ্ন তো করবেই। আহান সহমত জারি করে মাথা নাড়ালো। নুসরাত এসব দেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। এইমাত্র বড়সড় একটা গালি বের হচ্ছিল তার মুখ দিয়ে। নিজের মুখের মধ্যে হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, পাল করবে, পালের পড়াশোনা করবে, পালের জাতের প্রশ্ন করবে, আবার তার এই জাতের প্রশ্নের উত্তর দিতে হবে সেই আমাকেই। এ আইনস্টাইনের সহকর্মীকে বলতো নিজেই একটা বিক্রিয়া তৈরি করে নিতে, যেখানে অ্যালকিনের না ব্যবহৃত সকল অ্যাসিড ব্যবহার করে নতুন আরেকটা বিক্রিয়কের উৎপন্ন করবে। ইথিনের সাথে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মিশিয়ে বানাবে নতুন একটা বিক্রিয়া। তারপর বিক্রিয়ার নাম দিবে বালেস্টাইনের বিক্রিয়া। ইশরাত রাগী চোখে চেয়ে শক্ত চোয়ালে ডেকে উঠল, নুসরাত। নুসরাত নিজেও ঝাড়ি মেরে উঠল, চিৎকার করে জিজ্ঞাসা করলো, কি? ইশরাত আহানকে ইশারা করলো রুম থেকে বের হওয়ার জন্য। আহান রুম থেকে বের হওয়ার সময় কার্টুনের মতো মুখ বানিয়ে নুসরাতকে ভেঙচি কেটে দৌড় দিল। নুসরাত পেছনে থেকে ষাঁড়ের মতো চিৎকার করছে, দেখেছিস ইসরাত, দেখেছিস? এইটুকু বাচ্চা আমার ভেঙচি কাটে। এই ঘরে তো আগে বড়দের কাছে ইজ্জত ছিল না, আর আগে যা ছিল এখন তাও নেই। বাচ্চা বাচ্চা পোলাপান আমাকে বেজ্জতি করে ছেড়ে দিচ্ছে। আহান যেতে ইশরাত দরজার নব ঘুরিয়ে রুম লক করলো। নুসরাতের কথা না শোনার মতো উড়িয়ে দিল। বিছানায় বসতে বসতে অন্য কথা তুললো। মোবাইল হাতে নিয়ে নুসরাতকে হাতের ইশারায় কাছে ডাকলো। নুসরাত কাছে গিয়ে বসতে ইশরাত জুতোর একটা অনলাইন শপে ঢুকে নুসরাতকে শুধালো, কোনটা নিবি, পছন্দ কর। নুসরাত নাক কুচকালো, যার মানে সে কিনবে না। ইশরাত পেজ স্ক্রল করতে করতে শুধালো, তাহলে কি করবি? নুসরাত বিটকেল মার্কা হাসি দিয়ে বলে উঠল, টাকা দিয়ে দে। ইশরাত মাথা নাড়ালো। মোবাইলের স্ক্রিনে আবারও চোখ ফেরাতেই কালো কালারে একজোড়া হাই হিল নজর কাড়লো। কমেন্টে জিজ্ঞাসা করলো, প্রাইস? ইশরাত পাশ থেকে বসে ইশরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, এখনই এসে বলবে চিপায় আসুন ম্যাম। ইশরাত নুসরাতের কথায় উত্তর করলো না। কিয়ৎকাল অতিবাহিত হতে পেজের মহিলা লিখলো, ইনবক্সে আসুন। নুসরাত চুটকিবাজির মৃদু চিৎকারে সহিত বলে উঠল, দেখেছিস, বলছে চিপায় আসুন। গতকাল রাতে নুসরাতের সাথে ঘুমিয়েছিল ইশরাত। সকাল থেকে নুসরাতের দেখা নেই। নুসরাতের বিড়াল মানে বন্দুকজিও নুসরাতের খোঁজে মিউমিউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। ইশরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করলো, কোথাও পেল না। তারপর হয়রান হয়ে বসে গেল ধূপ করে সোফার উপর। ইশরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করলো, কোথাও পেল না। তারপর হয়রান হয়ে বসে গেল ধূপ করে সোফার উপর। বিড়ালটা ইশরাতের পাশ ঘেঁষে এসে বসলো, পায়ের কাছে কাচুমাচু হয়ে শুয়ে পড়লো আরাম করে। ইশরাত ঝুঁকে বিড়ালটাকে কোলে তুলে নিতে নিতে আবারও এক পলক কিচেনের দিকে চেয়ে দেখলো নুসরাত আছে কি নেই। সেখানে নুসরাতের উপস্থিতি না দেখে এ বিড়াল কোলে তুলে অগ্রসর হলো লনের দিকে। এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো আহান। স্বাস্থ্য ভালো হাত ধরুন তাড়াতাড়ি হেঁটে আসায় ঘেমে গিয়েছে মোটা তাজা শরীর। ইশরাত এক হাতে বিড়াল চেপে ধরে নিজের সাথে অন্য হাত বাড়িয়ে দিয়ে আহানের গাল স্পর্শ করে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আহান হাঁটুতে হাত চেপে ধরে ঝুঁকে শ্বাস ফেলে। শ্বাস প্রশ্বাস চলাচল স্বাভাবিকতে মৃদু শব্দে আওড়ায়। নুসরাত আপুকে আরুর ভাইয়া কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ইশরাত ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল, ভ্রুক্ষেপহীন গলায় জানতে চাইল, তো? আহান শব্দ করে শ্বাস ফেলল। এখনো হয়রানি দূর হয়নি তার। ইশরাতের হাতে বিড়াল দৃষ্টিপটে পড়তে সাবধানে দুহাত দূরে চলে গেল। এতক্ষণ সে দেখেনি বিড়ালের উপস্থিতি এখানে আছে বলে।
বিড়ালের সংস্পর্শে তার নাকে চুলকায়। তার এই সতর্কতা অবলম্বন দূরত্ব রেখে মিনমিনিয়ে শুধালো। আপু, তোমার চিন্তা হচ্ছে না? ইশরাত দ্বিধাহীন কণ্ঠে সামান্য ভ্রুকুচকে জানতে চাইল। তা হবে কেন? আহান ইশরাতকে ভালো করে বোঝানোর জন্য চোখ বড় বড় করে আওড়ালো। আপি, তুমি মনে হয় আমার কথা বুঝতে পারোনি। আরুষ ভাইয়া নুসরাত আপিকে কাঁধে তুলে নিয়ে গেছে। ইশরাত এবারও নিরর্থক অভিমত পোষণ করলো। দুই ঘাত শাক করে বলে উঠল। নিয়ে যেতেই পারেন, ভাইয়ার মিসেস উনি, এখানে আমার হাত ঢোকানো বেমানান। আহান ইশরাতের শেষের কথা শুনল না, মুখ ঝামটা মেরে চলে গেল বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই আপিও বুঝে না কিছু। এত করে বলেছে আপুকে তুলে নিয়ে গেছে, চিন্তা করবে, তা না করে হে হে করে হাসছে। হাতের মুঠোয় আঠালো কিছু অনুভূতি হতেই ঝিমিয়ে উঠল নুসরাত। হাত নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এক বিন্দু হাত নড়ল না। স্থান থেকে চোখ খুলে সামনে তাকাতেই কোনো আলোর রশ্মি দেখা পেল না। মাথা তুলে আশেপাশে চোখ বুলালো। ঘাড়ে অস্বাভাবিক ব্যথায় ঘাড় নাড়ানোর ক্ষমতা প্রায় নেই। অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে বের হয়ে আসলো কিছু ব্যথাতুর শব্দ। চোখের পাপড়ি ঝাপটালো দুই একবার। চোখ অন্ধকার সয়ে আসতেই সবকিছু এবার পরিষ্কার হয়ে আসলো। নাকে ব্যবসা কিছু একটা গন্ধও লাগলো। ছোট ছোট চুলগুলো ঘামের সাথে আঠার মতো লেগে আছে, যার কিছু অংশ নাকে আর কিছু অংশ চোখে উড়াউড়ি করছে। নুসরাত বেমালুম ভুলে বসে আছে, তার হাত বাঁধা। আবারও চুল সরানোর বৃথা প্রচেষ্টা করার জন্য হাত নাড়াতেই মাথায় আটলো তার হাত তো বাঁধা। চুল নাকের ভেতরে ঢোকায় কিছু একটা হচ্ছে। নুসরাত হাঁসফাঁস করে উঠল। হাত খোলার চেষ্টা করলো, হলো না। এবার পা নাড়াতে যাবে, তাও বাঁধা। চেয়ারের সাথে দীর্ঘশ্বাস ফেললো। এক কোন মহাবিপদে পড়েছে সে। সেকেন্ডের মধ্যে রাগ চড়ে বসলো মাথায়। কোন গাধা তাকে এভাবে বেঁধে রেখেছে? চিন্তায় হাতের নখ খাওয়ার জন্য হাত নাড়াতে মনে পড়লো বেঁধে রেখেছে তাকে। অনিশ্চিত কিছু বুক কাঁপলো সামান্য তার। চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে পুরুষালী গলার শব্দ ভেসে এলো। তাহলে মিসেসের ঘুম ভেঙেছে? নুসরাতের সেকেন্ড লাগলো না গলার ভয়েস চিনতে। আরশের গলার ভয়েস শুনে কিয়ৎকাল চুপচাপ বসে রইল। হাত ছুটানোর জন্য এতক্ষণ মুচড়ামুচড়িও থেমে গেছে অনেক আগেই। দ্বিধাভরা চোখে যখন নুসরাত সামনে তাকিয়ে, তখন গটগট কিছু শব্দ নুসরাতের কানে ভেসে আসলো। নিজের সান্নিধ্যে কারোর উপস্থিতি পেতেই শক্ত হয়ে আসলো পুরো মেয়েলি শরীর। ঠোঁট দিয়ে ঠোঁট চাপলো নিজেকে স্বাভাবিক রাখার জন্য। মনে মনে শুক্রিয়া আদায় করলো আলো জ্বালানো নয় বলে। নুসরাতের শুক্রিয়া আদায় শেষ হতে রুম জুড়ে জ্বলে উঠল তীব্র আলোর রশ্মিচ্ছটা। চোখ খিচে নিল সে। হঠাৎ এত আলো সহ্য করতে পারল না অক্ষিপট। নিজেকে স্থির করে নিয়ে চোখ খুলল যখন, তখন আরশকে নিজের সামনে বসা দেখল। চেয়ার পিছনে কিছুটা সরানোর জন্য গা দিয়ে ধাক্কা দিতে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিবে। আরশ এক হাতে তা টেনে ধরল। ধারালো পুরুষালী চোয়ালে হাত বুলিয়ে নিয়ে হাসলো সামান্য। নুসরাতের গায়ে ভরে সামান্য চেয়ার পেছনে সরাতে তা টেনে ধরে নিজের একদম সন্নিকটে নিয়ে আসলো। সাবধানী কণ্ঠে নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, নচ্চর বন্ধ কর, না হলে লাথি খাবি। নুসরাতের চোয়াল ঝুলে গেল। চুপসানো মুখে যখন কিছু বলতে নিবে আরও হাত তুলে থামিয়ে দিল। উজ্জ্বল শ্যামলা মুখখানা কালো করে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, কারোর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলি? নুসরাত চোখ উল্টালো। আরশকে ভেঞ্চি কেটে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিবে আরশ টেপ মেরে দিল নুসরাতের মুখে। অনীহা নিয়ে তা দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে নুসরাতকে ঠাট্টা করে বলে উঠল, তোর কথা শুনতে ইচ্ছা করছে না এখন? তুই না হয় চুপ করে এখানে থাক। নুসরাত চোখ বড় বড় আরশের পানে তাকিয়ে থাকে। আরশ নিজের বলিষ্ঠ এক হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুল দিয়ে নুসরাতের গাল স্পর্শ করলো। ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে নিজের কথার সুর বদলে ফেললো। ভিন্ন স্বরে বলে উঠল, তোর চুলগুলোকে আমি ঘৃণা করি। নুসরাত কপালে ভাঁজ ফেলে চুপচাপ শুধু লক্ষ্য করলো তার সামনে বসা সুঠামদেহী লোকটাকে। মনের ভেতর কিছু বলার ইচ্ছা জাগলেও তা চাপা দিতে হলো টেপের জন্যে। আরশের হাত থেকে নিজের মুখ রক্ষা করার জন্য অন্য পাশে তা ঘুরিয়ে ফেললো। আরশ তা দেখে হেসে ফেললো শব্দ করে, আর তাতে গালের পা পাশ দিয়ে গর্তের সৃষ্টি হলো। হাসতে হাসতে যখন টেপ খুলে দিবে নুসরাতের মুখ থেকে, ইরহাম এসে প্রবেশ করলো সেখানে। অবাক নয়নে দুজনের উপর নিজ চোখ বুলালো। তার পিছু পিছু এসে প্রবেশ করলো মাহাদি। কপালে এখনো প্লাস্টার স্থায়ী। দুজনেই বোকার মতো দাঁড়িয়ে থেকে লক্ষ্য করলো আরশের হাসি। গতকাল এই লোকই তো তাদের দুজনকে হয়রান করে ফেলেছিল এই মহিলার জন্যে, আর আজ এই লোক হে হে করে রুম কাঁপিয়ে হাসছে বইয়ের সামনে বসে। এই দুজনের সমস্যা কি? সবাইকে টেনশন দিয়ে মারবে, কিন্তু ভেতরে ভেতরে সবকিছুই ঠিক দুজনের মধ্যে। তাদের অবাক হয়ে লক্ষ্য করার মধ্যে কানে ভেসে আসলো নুসরাতের কর্কশ কণ্ঠ। সে বলছে, হয়েছে, আর হাসতে হবে না। একটা মানুষের হাসি এত বাজে কি করে হয় তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আরশের হাসি আরো দীর্ঘ হলো। নুসরাতের কথায় সে ভ্রুক্ষেপই করল না, নিজ মনে হাসলো অনেকক্ষণ। অতঃপর নড়ে চড়ে বসে আগের জায়গায় ফিরে গিয়ে শক্ততার সহিত জিজ্ঞাসা করলো, তুই পরকীয়া করেছিস? নুসরাত নির্বিকার চিত্তে আরশের চোখে চোখ রেখে চেয়ে রইল। নিজে প্রশ্ন ছুড়ল, কিসের পরকীয়া? আরশ ঘন ঘন শ্বাস ফেলে নুসরাতকে সাবধানী বাণী দিল, মিথ্যা বলবি না। তুই রিলেশনে ছিলি না?
নুসরাত মাথা নাড়ালো, বোঝার মতো করে নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল। তো আমি অস্বীকার করেছি কখন? আরস গর্জে ওঠার মতো করলো। রাগী চোখ নুসরাতের উপর নিচ বুলিয়ে এক হাতে নুসরাতের গাল চেপে ধরলো, দাঁতের পাটি একটার সাথে অন্যটা চেপে ধরে কড়মড় করে আওড়ালো। বেঈমান মহিলা, জামাই থাকতে পরকিয়া করিস? জানে মেরে ফেলবো একদম। নুসরাতের অনুভূত হলো আরসের হাতের চাপে মুখের ভেতরের কোষগুলো মরমর করে ভেঙে যাবে, তবুও তার পরোয়া না করে মুখ নাড়ালো। চোখ দুটো উল্টে আরসকে ভেঙিয়ে নুসরাত ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে। জানে মেরে ফেলবো একদম। কথা শেষ হওয়ার পূর্বেই আরো জোরে চাপ পড়ল গালে। ব্যথায় চোখ খিচে নিল সে, তবুও আরসের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। ইরহাম আর মাহাদিকে চোখের ইশারায় বের হতে বলল রুম থেকে। তারা বের হতে আরস রাগে হিসিস করে তে করতে পড়ল। মরার শখ জেগেছে তোর? একদম জানে মেরে ফেলবো নুসরাত, দেখবো না তুই আমার সামনে। বেয়াদব মহিলা, জামাই থাকতে পরকিয়া করিস? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। কে জামাই? আরো শীতল কণ্ঠে নুসরাতকে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলে উঠল। আমি। তখনও হাত স্থায়ী কালে নুসরাত ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা দিয়ে আরসের মাথায় আঘাত করার চেষ্টা করলো। রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল। তুমি আমার কচুর জামাই। নাসির সাহেব আর ইশরাত বাড়ির বাইরে বের হয়েছেন সামনেরই গ্রোসারি শপে যাওয়ার জন্য। ইশরাত রেডি হয়ে আসতে আসতে নাসির সাহেব তার দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন। ইশরাত দীর্ঘ শ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সৈয়দ বাড়ির ফটক পার করে যেতে নিবে জাইন পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল। দাঁড়ান। ইশরাত পিছু ফিরে তাকানোর আগে জাইন দ্রুত পায়ে এগিয়ে আসলো। কোনো কথা ছাড়া এক হাত দিয়ে চেপে ধরলো মেইলি নরম হাত। ইশরাত থমকে দাঁড়ালো। চোখ উপরে তুলতেই জাইন ইশারা করলো সামনে পা বাড়ানোর জন্য। ইশরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করলো। ঢোক গিলে অগ্রসর হলো সামনের দিকে। জাইন কোনো কথা বলল না, চুপচাপ মাথা নিচু করে চলা ইশরাতের মিষ্টি মুখের দিকে একধানে তাকিয়ে রইল। নুসরাতের কথা শেষ হওয়ার আগে তার গালে পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল। তারপর থেকে পিনপতন নীরবতা। বদ্ধরুমে চুপচাপ দাঁড়িয়ে ইরহাম মাহাদি কোনো শব্দ ব্যয় করেনি। দুজন বুঝেছে কথা বললেই তাদের উপর নুসরাতের রাগ ঝাড়বে এই লোক, তাই চুপ থাকায় শ্রেয় মনে হয়েছে দুজনের নিকট। আরশ এখনো নিজের জায়গায় চুপচাপ বসে সামনের ভদ্রমহিলাকে এক মনে দেখছে। নুসরাত থাপ্পড় খাওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছে। গালে দিতে চায়নি সে, আসলে দিতে চাইছিল কিন্তু মনে মনে। সেটা স্লিপ অফ টাং হয়ে মনে মনে না হয়ে জোর হয়ে বের হয়ে গেছে। এতে তার বেচারির দোষ কি? দোষ তো মুখের, তাই না? তাহলে বেটা তাকে এত জোরে মারলো কেন? তাই আবারও মুখ ফসকে ভুল কিছু বের হওয়ার ভয়ে ঠোঁট চেপে ধরে বসে আছে। তার নাজুক গালে আর থাপ্পড় খেতে চাচ্ছে না এই মুহূর্তে। জন্মের পরেই প্রথম এত থাপ্পড় খেয়েছে মনে হয় সে। কিভাবে তার মতো একটা মেয়েকে এই লোক ধুমধাম করে মারছে? জামাই হয়েছে তো কি মাথা কিনে নিয়েছে নাকি? এই আরস বেটাকে একটা শিক্ষা না দিলে সে নুসরাত নাসির না। এই নিয়ে গুনে গুনে তাকে এই বেটা 15টা থাপ্পড় মেরেছে। সব ফিরিয়ে দিবে সে। গালিগালাজ শব্দটাই পছন্দ না আরসে। সে নিজেও গালি দেয় না, আবার তার সামনে কেউ গালি দিক সেটাও সে পছন্দ করে না। এতে রাগ হয় প্রচুর। বর্তমানে তার চোখের সামনে নিস্তব্ধ হয়ে বসা নুসরাতের চিৎকার, পূর্বের গালি শুনে রাগ বিরক্তি দুটোর একটাই হচ্ছে না। এতেও সে মহাবিরক্ত। কেন রাগ হচ্ছে না, কেন বিরক্তি আসছে না বেয়াদব মহিলার উপর? সূক্ষ্ম গলা ভেজানোর জন্য ঢোক গিলে নিল। তাতে গলার অ্যাডামস আপল উপর নিচ বিট হলো। নিষ্প্রাণ চোখে স্থির চেয়ে থাকলো। বাজ পাখির ন্যায় মেয়েলি মুখখানার দিকে। থাপ্পড় খাওয়ার জন্য গালে কিছুটা দাগ পড়েছে, সেদিকেই তার চোখ বারবার ঘুরে গিয়ে দৃষ্টিবদ্ধ হলো। নুসরাত বসে থাকতে থাকতে বিরক্ত হলো। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এর মানে এই না যে আজ সারাদিন এভাবেই বসে থাকবে সে। তাই নিজের বন্ধ রাখা মুখ খুলল কষ্ট করে। গাল দুটো অসাড় হয়ে আছে। নিজের রাগ ভেতরে চেপে সোজাসুজি বসে প্রশ্ন ছুড়ল। এ ভাই, আপনার সমস্যা কি? আরস কথা বলল না, স্থির নিজের জায়গায় থাকলো। কিন্তু চোখের মনি মুখ থেকে সরে এসে তার নাকে গালে স্থির হলো। নুসরাত অদম্য রাগ দাঁতের নিচে চাপা দিয়ে দাঁতে দাঁত চেপে কোনো রকম জিজ্ঞাসা করলো। কি সমস্যা কি আপনার? হ্যাঁ, এমন করে বসে আছেন কেন? আচ্ছা বাদ দিন, আপনি বসে থাকেন এইভাবে, যেতে দিন আমায়। আমার তো একটা মান সম্মান আছে। সারাদিন এভাবে বাইরে থাকলে মানুষ ভালো বলবে না তো। সামনাসামনি কথা বললেও মনে মনে নুসরাত তার উল্টো বিড়বিড় করলো। যার যা ভাবার ভাবুক, আমি নুসরাত নাসির এসবের পরোয়া করি না। আরস নুসরাতের কথায় হয়তো একটু বিরক্ত হলো, তাই মুখের শান্ত ভঙ্গিমায় একটু বিরক্তি ফুটিয়ে তুলে ইরহামের উদ্দেশ্যে বলে উঠল। ওই বেয়াদব মহিলার মুখ বেঁধে রাখ। কখন থেকে স্বামী সমান অভিভাবকের উপর চিৎকার করেই আসছে। ইরহাম নুসরাতের মুখে কাপড় বাঁধতে নিবে। আরস চোখ রাঙালো, গম্ভীর গলায় সতর্কতা জারি করে বলল। মোলায়েম করে বাঁধবি, যাতে আমার মিসেস একদম ব্যথা না পায়। যদি সামান্য ব্যথা পায় তাহলে। ইরহামকে আর বলতে হলো না। সে মাথা ঝাঁকিয়ে বোঝালো বুঝে গেছে। নুসরাতের মুখে কাপড় বাঁধার আগেই আরস তা থাবা মেরে নিয়ে নিল। ফুস করে উঠে ইরহামকে ধমকালো। তোকে বলেছি আমি কাপড় বাঁধতে। ইরহাম আরসের দু কথায়
তব্দা হয়ে দাঁড়িয়ে রইল। মাহাদি কোনো কথা না বলে আরেকটা চেয়ার টেনে নুসরাতের সামনাসামনি বসতে যাবে আড়স ঠেলে দূরে সরিয়ে দিল। ইশারায় এ কোণার একটা জায়গা দেখিয়ে বলে উঠল। ওইখানে গিয়ে বস। এদিকে কি মধু লাগানো আছে? নুসরাত বারবার বিরক্তের উপর বিরক্ত হলো, কিন্তু তা বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ না পেয়ে দাঁত কামড়ে বসে থাকতে হলো। এক হাত নাড়াতে পারছে না, তার উপর এই আপদ। আরস এবার কিছু বলতে নিবে নুসরাত পুরুষালী ঠোঁটের দিকে চোখ স্থির রেখে জিজ্ঞাসা করলো। সিগারেট খান? আরস নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল। হুম? নুসরাত চোখ শুরু করে আবারও শুধালো। মদ খান? না, কিন্তু বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত মুখ দিয়ে বাহবা দিল। হাত নাড়াতে না পারায় হাততালি দিতে না পেরে প্রচুর ব্যথিত হলো। আবারও প্রশ্ন করলো। আর কি কি বগলের নিচে নিয়ে ঘোরেন আপনি? মেয়ে মানুষ বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত কিয়ৎকাল আরুষকে অবলোকন করলো, অতঃপর মৃদুস্বরে মিষ্টতায় পরিপূর্ণ কণ্ঠে আওড়ালো। হাতে ব্যথা পাচ্ছি, খুলে দিন। আরশ ইরহামকে ভ্রু দিয়ে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল। খুলে দাও। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। খুলে দিব? আরশ শব্দ করে শ্বাস ফেললো, চোখের ইশারায় বলল খুলে দিতে। ইরহাম হাতের বাঁধনে হাত দিতে আরশ থামিয়ে দিল। অবজ্ঞার সাথে দু হাত তুলে আড়মোড়া ভেঙে বলল। হাত খুলে দিস না। ইরহাম দড়ির কাছে থাকা হাত থমকালো। কিছুক্ষণের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেন? আরশ নিজের ক্লিন শেভ ধারালো চোয়ালে হাত বুলিয়ে গম্ভীর আওয়াজে আওড়ালো। খুলে দিলে ফড়িংয়ের মধ্যে টেরিং বিরিং করবে। এর চেয়ে ভালো এভাবে বাধা থাকুক। শান্ত শিষ্ট করুন দেখতেই ভালো লাগে আমার মিসেসকে। নুসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আরশকে তাচ্ছিল্য নিতে না পেরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল। আমি করুন না। কথা শেষ করতে ধপাস করে দরজা খুলে গেল। মাহাদি, নুসরাত আর ইরহামের চোখ দরজার দিকে ঘুরে গেল। আরশ নিজের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকলো। পিছনে ফিরে দেখার প্রয়োজন বোধ করলো না কে এসেছে। আরশ শটান হয়ে সামনাসামনি বসে নুসরাতের দৃষ্টিটাকে ভেদ করে দরজার কাছে গেল না। ও কিছুকি মারলো কে এসেছে দেখার জন্য, কিন্তু অক্ষিপট সে অব্দি পৌঁছালো না। একবার পা বাধা ভুলে গিয়ে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। টরক নড়ল, পা তো বাধা। তাই আশেপাশের দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল। আরশ ভাই, দেখবো? আরশ বুকে আড়াড়ি হাত বেঁধে চোয়াল শক্ত করে জিজ্ঞাসা করলো। কি দেখবি? নুসরাত সামান্য কপাল কুঞ্চিত করে বলে উঠল। কে এসেছে তা? আরশ গম্ভীর কণ্ঠে বলল। দেখার দরকার নেই, আমাকে দেখ। নুসরাত তো তৎপর গতিতে কথার পিঠে কথা ফিরিয়ে দিল। আপনাকে দেখার কিছু নেই। গত 1 ঘন্টা যাবত অনেক দেখেছি আমি। দেখার মতো বিশেষ কিছু খুঁজে পাইনি। আরশ চোখ বড় বড় করে ধমকে কিছু বলতে নিবে পেছনের কথায় থেমে গেল। ঘাড় ঘুরিয়ে সামান্য পেছনে তাকালো। আবির কেমন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল আরশের। আবির নুসরাতকে চেয়ারের সাথে বসা দেখে অবাক হলো। না চাইতেও মুখ দিয়ে বের হয়ে আসলো। তুমি? আরশ ঝটপট আবিরকে শুধরে দিয়ে বলে উঠল। হোয়াট আর ইউ? কল হার ম্যাম। আবির মাথা নিচু রেখে আরশের কথার প্রতি উত্তর করলো। কিন্তু স্যার। আরশ কথা কেটে দিয়ে বলে উঠে। কোনো কিন্তু না, ম্যাম বলবে। ওকে? নুসরাত আবিরের চুপসানো মুখের দিকে তাকাতেই হে হে করে হেসে উঠল। নুসরাতের এমন হাসির মানে আরশ খুঁজে পেল না। আবির নুসরাতের দিকে চোখ তুলে তাকাতে নিবে আরশ ধমকে উঠল। ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে রাখো। আবির মিনমিন করে বলে উঠল। ওকে স্যার। নুসরাতকে হাসতে দেখে আরশ বিরক্ত হলো। ইরহামকে ডেকে ওঠে। ইরহাম? ইরহাম জি ভাই বলতে আরশ বলল। যা একটা লাঠি নিয়ে আয়। এই মহিলাকে দুর্গা মানুষকে দিতেই হবে। দাঁতগুলো ঢুকছে না ঠোঁটের ভিতরে। নুসরাত আরশের কথায় থামলো না, দ্বিগুণ শব্দে হেসে উঠল। আবিরের বেচারা মার্কা মুখ দেখে নুসরাতের ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে। শুধুমাত্র হাত পা বাঁধার জন্য পারছে না, নাহলে এখানে শুয়ে পড়তো সে। নিজাম শিকদার আর সুফি খাতুনের ঝগড়া লেগেছে জম্পেশ। এক প্রকার সেটা জমে ক্ষীর হওয়ার মতো। ঝগড়া লাগার কারণ কেউ জানে না। সৌরভী ঝগড়া থামানোর চেষ্টা করছে, কিন্তু তা থামাতে গিয়ে দুজনের কথার তোপে পড়তে হচ্ছে সৌরভীকে। আহান সুফি খাতুনের পাশে দাঁড়িয়ে ঠোঁটে হাত চেপে হাসছে মুচকি মুচকি। ঝগড়া দেখতে ভালোই লাগছে তার নিকট। সুফি খাতুনের সাথে কথায় কোনোভাবেই পেরে উঠল না নিজাম শিকদার, তবু হার মানতে রাজি নন তিনি। শয়তান ভদ্রমহিলাকে আজ একটা উচিত শিক্ষা না দিলেই মহিলা মাথায় উঠে বসবে। গতবারও তার গাছের ফল চুরি করেছে, আর এইবারও একটা হেনস্থা করেই ছাড়বেন নিজাম শিকদার। তাই নতুন উদ্যোগে ঝগড়া করতে ব্যস্ত হলেন ওনারা। সৌরভী নিজের দাদাকে থামানোর চেষ্টা করলেও আহানের মধ্যে সেই মনোভাব পরিলক্ষিত নয়। আহান বাড়ির বাহিরে বসার জন্য চেয়ার পাতা ওখান থেকে একটা চেয়ার এনে বসে গেল আরাম করে। গালে হাত দিয়ে দেখতে মনোযোগী হলো টানটান এই ঝগড়া। মাঝে মাঝে মুখ দিয়ে শব্দ বের করে চিয়ার আপু করলো। সৌরভী বুঝে গেল আজ আর এই ঝগড়া থামবে না। এই দুজনাকে থামাতে গিয়ে বিনা কারণে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। তার চেয়ে ভালো বসে দুজনের হাড্ডাহাড্ডি এই লড়াই দেখা। সৌরভীও আরাম করে ঝগড়া দেখার জন্য চেয়ার টেনে বসলো। আহানের মতো গালে হাত দিয়ে মনোযোগী হলো ঝগড়া দেখায়। নিজাম শিকদার রাগে চিৎকার করে বলছেন।
আপনাকে না করার পর কেন আপনি আমার গায়ে হাত দিয়েছেন? সুফি খাতুন তার থেকে দ্বিগুণ চিৎকার করে বলছেন। দিয়েছি, বেশ করেছি। গাছগুলো বাইরে রাখলেই তো আমরা হাত দিব। নিজাম শিকদার ক্ষোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বললেন, তো কি গাছগুলো বাড়িতে ঢুকিয়ে রেখে দেবো? হ্যাঁ, রাখুন। আমরা কি না করেছি? সুফি খাতুন মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। আহান নিজেও পাতা চেয়ার হাতে তুলে নিয়ে নানির পেছনে যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর কট করে দরজা লাগাতেই ভুলল না। মেঘের আধারে ঢাকা আকাশ, মৃদু বাতাস বইছে চারিদিকে, ঠান্ডা বাতাসের স্পর্শে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। গ্রোসারি শপের গ্লাস বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে বৃষ্টির ঝিরিঝিরে কণা। তা আলগোছে স্পর্শ করছে দুর্বা ঘাসগুলোকে। বাহিরে বৃষ্টির জন্য গ্রোসারি শপের স্লাইডিং দরজা টানা হয়েছে অনেক আগে। ঈর্ষাদ শপিং কার্ট ঠেলে নিয়ে বিভিন্ন মশলার আইটেম সেখানে রাখলো। একবার চোখ বুলিয়ে নিল সবগুলো আইটেম রাখা আছে কিনা তা দেখার জন্য। তারপর আবার অগ্রসর হলো চকলেট চিপস নেওয়ার উদ্দেশ্যে। জাইন চুপচাপ বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে, ঈর্ষাদকে নিশ্চিন্তে জিনিস কিনতে দিচ্ছে। মেয়েটার সাথে এসেছিল এক পলক দেখার জন্য। এখানে দাঁড়িয়ে থেকে সে খুব ভালো দেখতে পাচ্ছে মেয়েটাকে। ঈর্ষাদ জাইনকে পাশ কাটানোর সময় অভ্যাসবশত নিজের গলায় ঝুলানো মিনি ব্যাগ হাতালো। কিছু খুচরো নোট ছাড়া আর কিছু পেল না, তাই চকলেট কেনার জন্য অগ্রসর হওয়া পা থামিয়ে ফিরে আসলো আবারও নিজের জায়গায়। জাইন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে সবকিছু লক্ষ্য করলো। চুপচাপ এগিয়ে গিয়ে ঈর্ষাদের হাতের মুঠোয় থাকা শপিং কার্ট নিজের কাছে হস্তান্তর করলো। মেয়েটাকে ওভাবে বিল কাউন্টারের কাছে দাঁড় করিয়ে রেখে শপিং কার্ট নিয়ে সেদিকে চলে গেল। ঈর্ষাদ না করার পূর্বে জাইন বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল গ্রোসারি শপের ভিতর। 10 মিনিট পার হওয়ার পর দেখা মিলল জাইনের। দু হাতে একটা ভর্তি শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে, তার সাথে আরেকজন সেলসম্যান যে জাইনের পেছন পেছন আরেকটা শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে। ঈর্ষাদ বাকরুদ্ধ চোখ মুখ নিয়ে তাকিয়ে থাকলো। নিজের সামনে এগিয়ে আসা গম্ভীর মুখাবিশিষ্ট লোকটাকে এভাবে এত কিছু নিয়ে আসতে দেখে নির্বাক বনে গেল। জাইন ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। ক্যাশ কাউন্টারে থাকা মহিলা জিনিসগুলো স্ক্যান করে জাইনের উদ্দেশ্যে বলল, স্যার আপনার বিল 30,000 টাকা হয়েছে। ঈর্ষাদ কিছু বলতে যাবে জাইন ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখালো। গম্ভীর কণ্ঠে মহিলাকে জিজ্ঞাসা করলো। কার্ড হলে চলবে? মহিলাটি বিনয়ী সুরে বলে উঠল, জি স্যার। মহিলাটির কথা শেষ হতে জাইন পকেট হাতে বিল পেমেন্ট করার জন্য কার্ড বের করলো। ঈর্ষাদ মিনমিন করে বলল, এত কিছুর প্রয়োজন ছিল না। জাইন ভ্রু বাঁকালো সামান্য। ইসরাতের এমন মতবাদ পছন্দ না হয় গম্ভীর ভঙ্গিতে পাশ ফিরে তাকিয়ে শুধালো, আর ইউ শিওর? ইশরাত মাথা উপর নিচে নাড়ানোর পূর্বে জাইনের উদ্দেশ্যে মহিলাটি ডেকে উঠল। হাতের পজ মেশিন এগিয়ে দিল পিন দেওয়ার জন্য। জাইন নিজের এটিএম পিন ইশরাতকে দেখিয়ে চাপতে চাপতে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেবো ইশরাত। ইশরাত চোখ উল্টালো জাইনকে দেখিয়ে। জাইন গম্ভীর চোখ মেহেলি মুখে স্থির রেখে নিজের শক্ত চোয়ালে হাত বোলালো। কোনো শব্দ করলো না, বিড়বিড় করলো কিছু একটা। আবির হাতে একটা ফাইল ধরে দাঁড়িয়ে আছে। সামনাসামনি বসা দুজনকে চুপচাপ দেখছে সে। মনে মনে ভাবছে নানা চিন্তা। জোর দিচ্ছে নুসরাত আর আরশের কি সম্পর্ক হতে পারে। নুসরাত থেকে দু একটা গালিও দিল। তার স্যারের মতো মাটির মানুষকে, শয়তান মেয়েটাকে গার্লফ্রেন্ড করতে হলো। বাহবাও দিল নুসরাতকে। এই মেয়ের কি ট্যালেন্ট! স্যারের মতো বড়লোক মানুষ পটিয়ে ফেলেছে। এবার তো বস্তি থেকে একদম হাই প্রোফাইলে চলে যাবে। আবির দ্বিধাদ্বন্দ্বে ভরা কণ্ঠে আরশকে প্রশ্ন করলো, স্যার ম্যাম কি আপনার গার্লফ্রেন্ড? আরশ থমকে উঠল। আবিরকে শক্ত চোখ তার দিকে নিক্ষেপ করে বলে উঠল, তোর গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আমার মিসেজও। আর তুমি বারবার ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে স্থির রাখো, আমার বউয়ের দিকে না। নুসরাত গা দুলিয়ে খিকখিক করে হেসে উঠল। আবির নুসরাতের হাসিতে বিরক্ত হলো। মস্তিষ্কে কত কথা জমলো, তার মধ্যে এমন একটা কথা জমলো তাকে ভাবালো। বিড়বিড় করে বলল, কি চতুর মেয়ে, স্যারকে বিয়ে করে নিয়েছে। নির্ঘাত সম্পদকে দেখে পটিয়ে নিয়েছে মাটির মানুষটাকে। পটাবে কীভাবে? কালো জাদু করেছে নিশ্চিত, নাহলে এমন পেতনি মেয়ে স্যারের বউ হবে নাকি? স্যার আরও সুন্দরী মেয়ে ডিসার্ভ করেন। সামনাসামনি জিজ্ঞাসা করলো আরশকে বিপরীত প্রশ্ন। স্যার কবে বিয়ে করলেন? আমাদের দাওয়াত দিলেন না? আরশ কপাল কুঞ্চিত করে তাকালো আবিরের দিকে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামকে আমি আজকাল বিয়ে করছি নাকি? আজব, তোমার জন্মের আগে বিয়ে করেছি। 13 বছর আগে বিয়ে করেছি। আবিরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। শুধালো, তাহলে ম্যাম কিভাবে বেঁধে রেখেছেন কেন? এইটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলতে যাবো কেন? আবির ওপর নিচ মাথা নাড়ালো। মনে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু ভয়ে মুখ ফুটে বের হলো না। আরশের কাছ থেকে পারমিশন নিতে বলল। স্যার লাস্টে একটা প্রশ্ন। আরশ বলতেই আবির শুধালো, আপনাদের বিয়ে হলো কিভাবে? আমার মরহুম দাদা আমার সাথে তোমার ম্যামের জোর করে বিয়ে দিয়েছেন। আমি করতে চাইনি, কিন্তু আমার মরহুম দাদার সম্পত্তি থেকে বেদখল করে দিবেন বলে ভয় দেখে
ভয় দেখানোর জন্য বিয়ে করেছি। ইরহাম আবিরের মুখ দেখে মুখ টিপে হাসলো। নুসরাত এতক্ষণ হাসলেও এবার মুখ বন্ধ করে চেয়ে আছে দুজনের দিকে, মন দিয়ে শুনছে দুজনের কথা। মাহাদি আরশকে টিপ্পনি কাটার জন্য মাঝতে কেমন ভাবে বলল যেন আবিরকে বোঝাচ্ছে সে। তেরছা সুর টেনে টেনে বলল, ম্যাম হলেন আপনাদের স্যারের একমাত্র দায়িত্ব, এছাড়া আর কিছু না, বুঝেছেন? তাই দায়িত্ব বুঝে নিতে আপনার স্যার এসেছে, এর বেশি কিছু না, আর শুধু দায়িত্ব। আরশ নুসরাতের দিকে চুপচাপ তাকিয়ে আছে, ভ্রু সামান্য বাঁকা হয়ে আছে সামনের লোকটার। স্পষ্ট বোঝা যাচ্ছে মাহাদির কথায় বিরক্ত। নুসরাত এসবের পরোয়া করলো না, মাহাদির কথায় রুম কাঁপানো হাসি দিল। আবির নুসরাতের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, স্যার ম্যাম সম্পর্কে আপনার কি হন? আরশ ছাত করে উঠল, বলল, তা জেনে তোমার লাভ কি? চুপ করে থাকো আর প্যান বন্ধ করো। ইরহাম ঠোঁট কামড়ে হাসছে। মাহাদি কোনো রকমে বলে উঠল, এখনো বোঝনি গাধা, ম্যাম হলেন আপনার স্যারের দ্বিমাত্র চাচাতো বোন। আবিরের মাথায় অজান্তেই বোম ফাটিয়ে মেহেদি হেসে উঠল। আবিরের মুখটা দেখার মতো কালো হলো। নুসরাত আর ইরহাম দুজন গলা মিলিয়ে হাসতে লাগলো, এতে করে আরো বেশি। আরশ তা দেখে অভ্যাসবশত নিজের ধারালো গম্ভীর সুরে কিতকাল আগের প্রশ্ন আবারও ছুড়ল, কার সাথে রিলেশনে ছিলি? নুসরাত হাসতে হাসতে ভুলে বসেছে আরশ সামনে। আরশকে ইরহাম মনে করে আবিরের দিকে আঙ্গুল তুলে বলে উঠল, ওই ব্যাটার সাথে। কথাটা শেষ করতেই ঠোঁট থেকে ফুস করে হাসি উধাও হয়ে গেল। চোখ তুলে আরশের দিকে তাকালো। আরশও তার দিকে তাকিয়েছে। মুখের অবস্থার কোনো ভাবাবেগ নেই, আগের মতোই গম্ভীর, শক্ত করে রাখা ক্লিন শেপ চোয়াল। পুরুষালী চোখ দুটোতে কিছু একটু জলজল করছে, তা ঠাউর করতে পারল না নুসরাত। ঠোঁট কামড়ে একবার আবিরের দিকে তাকায় নুসরাত, মুখটা বেচারা করে রেখেছে, চোখ নিচু করে চোরের মতো একবার আরশকে দেখছে তো একবার তাকে। নুসরাত উপরে উপরে নির্বিকার থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ঠিকই ভয়ের দানা বাসা বাঁধল। ঠোঁট চেপে কিছু বলতে নিবে আরশ অত্যাধিক হিমায়িত কণ্ঠে বলে উঠল, হাত খুলে দে। মাহাদি এগিয়ে এসে খুলে দিতে যাবে, আরশ চোখ রাঙালো, শাসানো সুরে হিসিয়ে বলল, তোকে বলছি, ওর থেকে গুনে গুনে 20 ফুট দূরে থাকবে তুই। মাহাদি ঠাট্টা করে বলল, ঠিক আছে, দূরে থাকবো, কিন্তু বিস্ফোট হয়েছে কিভাবে জনাব? আরশ কথার উত্তর দিল না, জিহবা দিয়ে গাল ঠেললো। নীরবে কিছু একটা ভাবতে বসলো। ইরহাম নুসরাতের হাতের বাঁধন খুলে দিয়ে পায়ের বাঁধন খুলতে যাবে, তার পিঠে শক্তি দিয়ে একটা কিল বসালো নুসরাত। দাঁতে দাঁত চেপে ধরলো, এত শক্ত করে ধরলো দাঁতগুলো দাঁতে সংঘর্ষের ফলে যে আওয়াজ হলো তা কানে এসে লাগলো ইরহামের। ইরহাম নুসরাতের নীরবে করা রাগ তার প্রতি কতটুকু হয়েছে তা উপলব্ধি করাচ্ছে এভাবে। কোনো কথা না বলে নির্লিপ্ততার সহিত নুসরাতের পায়ের বাঁধন খুলে দিল। নুসরাত সুর গলার নিচে নামিয়ে ইরহামে শোনার মতো করে আওড়ায়, তোর সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। নুসরাত এসব বললেও আধা ঘন্টা পর তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তাই ইরহাম ও নুসরাতের কথায় মোটেও বিচলিত হলো না। ইরহাম নুসরাতের পা খুলে দিতেই উঠে দাঁড়ায়। এতক্ষণ পা বাঁধা থাকায় অসাড় হয়ে, তাই দাঁড়ানোর সক্ষমতা হারিয়েছে অনেক আগে। নিজের জায়গায় আবারও বসে গিয়ে পা ঝাড়া দেয়। মুখ ব্যথাতুর বানিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা চালালে আরশ তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। গম গম স্বরে বলে ওঠে, ক্যাচ। নুসরাত ক্যাচ ধরার আগে তা পাশ কাটিয়ে চলে যায়। বিরক্ত হয়ে নুসরাত পিছু ফিরে, তখনই মাহাদি হাত বাড়িয়ে চাবি একটা নুসরাতের হাতে ধরিয়ে দেয়। নুসরাতের কানে এসে বাড়ি খায় একটা কথা। আরশ পেছন থেকে শক্ত গলায় বলছে, তোকে বলেছি আমি চাবি খুঁজতে, আর একবার দেখে নেই তোকে ওর আশেপাশে, তোকে আমি কাঁপাবো। আই অ্যাগেন রিপিট দ্যাট, মাহাদি তোকে আমি কাঁপাবো। আবিরের অবস্থা নাজেহাল, ভয়ে হাত পা সব অসাড় হয়ে আসছে। অস্বাভাবিক কাঁপা কাঁপছে তার হাত পা। ঘর্মাক্ত মুখ এক হাত দিয়ে মুছে নিল। নুসরাত সেদিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে গুড বাই হাত নাড়ালো, হেসে হেসে বলে উঠল, আপনার দিনটা ভালো কাটুক এই হালুমের সাথে। বেঁচে থাকেন যদি অবশ্যই আমি নুসরাত নাসির, বস্তির মেয়ে ফল নিয়ে আপনার সাথে দেখা করতে আসব। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া আর কোনো দোয়াই মুহূর্তে মনে করতে পারছি না আমি। ইরহাম আর নুসরাত দুজন একসাথে দু হাত তুলে মুখের সামনে ধরলো, সমসুরে বলে উঠল, আমিন। বলেই দুজন দুই হাত দিয়ে মুখের মধ্যে হাত বোলালো। মাহাদি দুজনার কাণ্ড দেখে হাসছে। আরশ নিজের চেয়ারে চুপচাপ বসে ভ্রু বাঁকিয়ে লক্ষ্য করছে দুজনার কাণ্ড। নুসরাত এবার আরশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো, অত্যন্ত বিনয়ের সহিত সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম বড় ভাই। আরশ চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের পানে। নুসরাত দরজা দিয়ে বেরোতে যাবে, আরশ আদেশ দিল, দাঁড়া। নুসরাত ঘাট ঘুরিয়ে পেছনে তাকাতে আরশ গম্ভীর স্বরে বলে ওঠে, সোজা হয়ে দাঁড়া। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট টেলিয়ে হাসার পূর্বে নিজের বা গাল দিয়ে বয়ে গেল জোরালো থাপ্পড়। থাপ্পড়ে জোরে নুসরাতের মাথা ঘুরে গেল অন্য পাশে। আবারও মুখ তুলে তাকাতে আজকে দিনের মতো চতুর্থ থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত বিমূর্ত, বিস্ময় কোটর থেকে চোখ বের হওয়ার মতো 2 ইঞ্চি হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। ইরহাম
চোখ নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে রইল। আরুষ বা নুসরাতের কোনো কথার বা কাজে হস্তক্ষেপ করলো না। চোখ নিচের দিকে স্থির থাকতে থাকতেই কান বাজানো আরেকটা থাপ্পড় পড়ল। সেই থাপ্পড়ের শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হলো। ইরহাম ভয়ে ভয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকালো। মনে করলো এই তো গালের 5 আঙ্গুলে ছাপ বসানো মেয়েটার, কিন্তু তেমন কিছু নেই। আর চোখে সামনে ঘোরালো, দেখলো শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশের উজ্জ্বল শ্যামগালে থাপ্পড়ে চিহ্ন। ইরহাম শঙ্কিত হওয়া চোখ আবারও ঘুরিয়ে নিল নুসরাতের দিকে। নুসরাত এক হাত কোমরে রেখে কিছু না হওয়ার ভঙ্গিতে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।